চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাইজিদ হাসান। আমার বাসা গাজীপুর শ্রীপুর উপজেলার সাতখামার গ্রামে। তো আমি আজকে যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের সাতখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটি পুকুর রয়েছে। পুকুর বলতে একটি নালা আর কি, ছোট, ওরকম বড় না, পুকুরের মতোই। তো এই পুকুর রিলেটেড ঘটনাটা আমি আজকে বলতে চাচ্ছি আপনাদের মাঝে। তো এই জায়গাটা নিয়ে অনেক মানুষের কাছে অনেক রকম কথা আছে। অনেকে এখানে অনেক কিছু দেখছে। তো এখানে আরো যখন আমাদের মানে আমার বয়স আপনার 10 থেকে 11 বছর হবে, তখন আমি আর আমার এক বন্ধু ছিল, ওর নাম ছিল মোহাম্মদ জিকু হাসান। তো আমরা দুজন ওই স্কুলের পিছনে যাইতেছিলাম। আপনার ছোটবেলা আমরা ওইখান থেকে আমরা আনতে যাইতেছিলাম, স্কুলের পিছনে গাছ ছিল। তো যখন আমরা দুই বন্ধু মিলা যাইতেছি তখন আপনার দুপুর, এই ধরেন 1টা থেকে 1:30 হবে দিনের বেলা। তো যে পুকুরটার কথা বলছি ওই পুকুরটার মাঝে মানে পুকুরটার পাশে দুইটা তাল গাছ আছে, একসাথে দুইটা তাল গাছ, পাশে একটা বড় কড়ই গাছ আছে। আর এখানে আপনার পুকুরের ওই পাশে একটা বয়রা গাছ আছে, বয়রা একটা গোটা, ওই বয়রা গোটা গাছ আছে। আর আশেপাশে বাজ্জা, শুধু বাঁশের বাজ্জা পাশে, মানে আশেপাশে সব চারদিকে শুধু বাঁশের বাজ্জা আছে। তো যখন আমরা গেছি তো দেখি কি যে এই জায়গার যে মালিক ছিল ওনার নাম ছিল ধনু মিয়া। তো উনি ওই পুকুরে বৈশা মাছ ধরতেছে আপনার ছিপ দিয়া। যখন দেখছি যে ছিপ দিয়ে মাছ ধরতেছে তো ওনারা দেখে আমরা চলে গেছি। যখন আরেকটু সামনে গেছি, সামনে গিয়ে দেখি যে ওই ধনু মিয়াই আপনার বাঁশের জারের আপনার বাঁশ তুলতেছে, আপনার শাপল দিয়া গর্ত কইরা বাঁশ তুলতেছে, যে অন্য জায়গায় নিয়ে লাগানোর জন্য আর কি। তো ওইটা দেখা আমরা মানে অবাক হয়ে যাই। পেছনে দেখে আসলাম যে মাছ ধরতেছে না, এসে দেখি যে একই লোক আবার আপনার বাঁশ তুলতেছে। তো পরে আমরা ঘাবড়িয়ে যাই, পরে আমরা আবার ওইখান থেকে দৌড় দিয়ে আসে যাই। যে মানে আমরা ভয় পেয়ে যাই। পরে যখন চলে আসতেছি আর সামনে যাই নাই, তখন আমরা পেছনে ওই পুকুরের পাশ দিয়ে আমাদের রাস্তা, আমাদের বাসা আসতে হবে। যখন আমরা ওইখান দিয়ে আসতেছি তখন আবার দেখি কি যে পুকুরে যে দেখে গেছিলাম প্রথমে যে উনি মাছ ধরতেছে, ওইখানে আর কেউ নাই, পুরো জায়গাটা খালি। তো যখন ওইটা দেখছি, ওইটা দেখে পরে আমরা দৌড় দিয়ে বাসায় চলে আসছি। তো ওই দিন এখানে আমাদের সাথে অন্যরকম কোনো কিছু হয় না, এইটুকুই দেখছি। তো এই গাথাটা মানে এই পুকুরটা নিয়ে যে ঘটনাটা, আমরা দুই বন্ধু এইটুকুই দেখছি। কিন্তু আমার একজন চাচাতো ভাই আছে, নাম মোহাম্মদ আজিজুল, ও তার বন্ধু মোহাম্মদ আলামিন। তো ওরা মাছ ধরার বিষয় নিয়ে ওদের সাথে এই পুকুরে একটা ঘটনা ঘটছে, ওইটা আরো অনেক আগে। তো আমি এনে আবার আরেকটা কথা বলে নিই। কথাটা হচ্ছে, আমি আর আমার বন্ধু জিকু যে ওইখানে গেছিলাম, তো যে পুকুরটা নিয়ে কথা, ওই আমার বন্ধু জিকুর একজন মামা ছিল, নাম ছিল ওনার নয়ন। তো আপনার প্রায় ধরেন না আপনার 1990-91 দিকে ওর মামা আরো ওর মামার যে বন্ধু বান্ধব আছে এলাকার, ওরা ওইখানে গোসল করতে গেছিল। যাওয়ার পরে ওই ওই গাতাটাই মানে ওই পুকুরটাই, ওই আমার যে বন্ধু ছিল জিকু, ওর মামা যে নাম ছিল নয়ন, ওনাকে বন্ধুদের সাথে গোসল করার সময় ওনাকে আর খুঁজে পাওয়া যায় নাই। পরে যখন গাতাটা আবার বেশি গর্ত ছিল না, অল্প আপনার ধরেন না বুক সমান পানি। তো ওইখানে পরে ওনারে যখন পাওয়া যাইতেছে না, পরে ওনারে খোঁজাখুঁজি করা হচ্ছে। খোঁজাখুঁজির পরে খোঁজাখুঁজির এক সময় আপনার ওনারে
মৃত অবস্থায় পানির নিচে গাঢ় অবস্থায় পায়। যখন ওনারা গাঢ় অবস্থায় পানির নিচে পায়, ওনাকে উল্টো করে ঘিরে রাখছিল। পরে ওনার লাশ তুলে আনা হয়। তো এটা নিয়ে মানে আর অন্য কিছু জানা যায় না তখন। পরে আমার চাচাতো ভাইয়ের সাথে এই গাথায় যে ঘটনা ঘটে, এটা আরো অনেক পরে। এটা আপনার 2005-এর দিকে ঘটে। আমার চাচাতো ভাই এবং ওর বন্ধু, ওরা আলামিন, ওরা দুইজন যখন দিনের বেলা ওইখানে গেছিল, ওরা ওই গোসল করতে গেছিল। কিন্তু ওই পুকুরটার পাশে আরো আরেকটা পুকুর আছে। তো ওই পুকুরে ওরা গোসল করছে, ওই পুকুরে কিন্তু নামে না। যখন ওইটা মানে গোসল করে আসতেছে, দেখছি যে যে পুকুরটার মাঝে এই ঘটনাগুলো ঘটছে, তাল গাছের নিচে, তো ওই পুকুরটার মাঝে মাছ দেখা যায় অনেক, মানে অনেক মাছ। আপনার ওরা বুঝতে পারছে পানিও কম ছিল, তো মাছ অনেক দেখা গেছে। তো ওরা কি করছে, ওরা যদি এখন মাছ ধরে, তো যে পুকুরের মালিক যদি ওরা কিছু বলে, এইসব চিন্তা করে ওরা চিন্তা করছে যে রাতে এসে মাছ ধরবো। পরে ওরা বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পরে ওই আমার চাচাতো ভাই মোহাম্মদ আজিজুল আর ওর বন্ধু আলামিন, যখন ওরা রাতে আসে মাছ ধরার জন্য যখন ওরা রাতে আসে, আসার পর আপনার যখন ওরা মাছ ধরতে নামে, মাছ ধরতে নামার পরে ওরা মাছ ধরতেছে। তো দুইজনে অনেক মাছ পেতেছে। তো অনেক মাছ পাওয়ার সময়, যখন অনেক মাছ পাইতেছে, আপনার অনেক ভালো ভালো দেশি দেশি যেসব মাছগুলো আছে, আপনার ট্যাংরা, তারপরে টাকি মাছ, তারপরে আপনার গৌতম, এগুলা দেশি জাতীয় যে মাছগুলো আছে, এগুলো অনেক মাছ পেয়েছে। তারপরে ওরা একটা ব্যাগ নিয়ে গেছিল, ওই ব্যাগটা প্রায় মানে অর্ধেক ভরে গেছে, বেশি অর্ধেক আপনার ভরে গেছে মাছ দিয়া। বাজারের ব্যাগ নিয়ে গেছিল, যখন ভরে গেছে, তারপর যখন হঠাৎ করে সব একেবারে আপনার আপনার তখন যে রাতটা ছিল আপনার মানে চাঁদনি রাত ছিল, চাঁদের আলো ছিল। তো মোটামুটি চারপাশে অনেক কিছু দেখা যায় মানে চাঁদের আলোতে। তো হঠাৎ করে ওরা দেখলো সব একদম অন্ধকার হয়ে গেছে। ওদের চারিপাশ, আকাশ, এভরিথিং যা কিছু আছে সব কিছু অন্ধকার হয়ে গেছে। এমনকি এমন ভাবে অন্ধকার হয়েছে যে ওরা যে মোটামুটি পাশাপাশি একসাথে মাছ ধরতেছে, ওরা একজন আরেকজনের দেখে না। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে ওখানে, যে ওরা একজন আরেকজনের দেখতে পারতেছে না। পরে ওরা একজন আরেকজনের ডাক দিছে, বলতেছে যে ও আরে দেখে নাকি, ও বলতেছে দেখে না, ও আর যে ওদের দেখেনি, ও বলতেছে না। পরে যখন ওরা বুঝে যাচ্ছে যে না এখানে খারাপ কিছু, ওরা আবার ওই সময় কি আপনার যে ওরা যে কাপড় পরে গেছিল, কাপড় টাপড় রাইখা আপনার ওইভাবে নামছে, নাইমা মাছ ধরছে। পরে ওরা কি করছে, এই সময়তে ওরা যখন বুঝে লাইছে যে এখানে হয়তো খারাপ কিছু ঘটতে চলছে, তখন ওরা একজন হাতে তালি দিছে, আরেকজন হাতে তালি দিছে, মানে একজন হাতে তালি দিছে, পরে আরেকজন ওই হাতের তালি অনুসরণ কইরা তারপর ওর কাছে গেছে। যখন ওর কাছে গেছে, ওর কাছে যাওয়ার পরে ওরা দুজন যখন একসাথে হয়েছে, একসাথে হইয়া তখন ওরা মানে যে জায়গায় মাছের ব্যাগটা রাখছিল, ওরা আস্তে আস্তে এখান থেকে উঠছে। উঠা মানে আপনার হাতায় হাতে মাটি ধরে ধরে উঠছে। এত অন্ধকার যে ওরা দেখতে পারতেছে না। হাতে হাতে উঠে এরা মাছের ব্যাগটা আর ওদের কাপড়গুলা নিয়ে কোনোভাবে কাপড়গুলা পইরা পরে ওরা ওইখান থেকে যে আসবো, এরকম এরকম অন্ধকার হয়েছে যে ওরা কোনো কিছু দেখতেছে না এরকম ভাবে। তখন আবার শুরু হয়ে গেছে জ্বর। মানে এমন জ্বর শুরু হয়েছে, এখানে যে বাজার গুলা, গাছগাছালি গুলা ছিল আশেপাশে, অনেক বাঁশের ঝাড় বাজার ছিল। তো ওইগুলা এমন ভাবে মানে বাইরাবাইরি হচ্ছে, তুলতেছে, একদম মাটিতে পড়ে যাইতেছে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। ওরা পরে অনেক কষ্ট করে ওরা হাতায় হাতায় আস্তে 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 আপনার যে জায়গাটা, ওই জায়গাটা অতিক্রম করছে অনেক কষ্ট করে। অতিক্রম করে যখন কিনা রাস্তায় আসছে, রাস্তায় আসার পর দেখে যে একদম আগের মতো সবকিছু, যেরকম চাঁদনি রাত দেখছে, এবং পরিবেশ কোনো ঝড় বৃষ্টি কোনো কিছু নাই, সব ঠিক আগের মতো। এমন কোনো কিছু নাই বা এদিকে যে জ্বর হয়েছে এখন এতক্ষণ যে ওদের সাথে যা হয়েছে এরকম কোনো কিছু নাই।
কোনো ঝড় বৃষ্টি হয় নাই, কোনো বৃষ্টি হয় নাই, কোনো ঝড়, কোনো কিছুই নাই। পরে ওরা বুঝতে পারলো যে ওদেরকে মানে খারাপ কিছু আক্রমণ করতে চাইছিল। পরে যখন ওরা আসছে তখন ওরা এখান থেকে যখন চলে আসছে বাসায়, বাসায় আসার পরে আমার আবার চাচাতো বোনের ছেলে হয়েছিল। তো এই জন্য আর আমার চাচাতো ভাই ঘরে ঢুকে নাই, ঘরে ছিল চাচাতো বোন তার ছেলে। তো এই অবস্থায় যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে, তো সে আর মানে ওই অবস্থায় ঘরে ঢুকে নাই, মাছও ঘরে নেয় নাই। তো ওর বন্ধুরে বইলা দিছে যে বাসায় চলে যাওয়ার জন্য, সকালে মাছ ভাগ করব, ভাগ বটরা কইরা পরে সকালে ওরা নিয়ে যাইবো। প্লাস আপনার মাছগুলো আমার চাচাতো ভাই ওদের যে আপনার কলপার ছিল, কলের পারে একটা বালতিতে ভিতরে রাখছে মাছগুলা, রাইখা পরে আপনার বালতির উপরে ঢাকনা দিয়া আপনার ওদের যে কাপড় চোপড় ছিল এগুলো সবকিছু দিয়ে হেরা এমন ভাবে আবার উপরে একটা ইট দিছে দিয়া রাইখা ও গোসল কইরা তারপর রুমে ঢুকছে। তো বন্ধুরা বলে দিছে সকালে আইসার জন্য, আসলে পরে মাছ বন্ধক করবে, মানে ভাগ বাটোয়ারা কইরা তারপর নিবে দুজনে। পরে যখন সকালবেলা ওর বন্ধু আসছে, ও ঘুম থেকে উঠছে মাছ বাটোয়ারা করবো, যখন গেছে বালতির সবকিছু তোলা হয়েছে, দেখে বালতিতে একটা মাছ নাই। আপনার একটা মাছ, এই যে এতগুলা মাছ ধরলো, এতগুলো মাছ ওরা রাতে আবার এনে দেখা বালতিতে রাখলো, কিন্তু যখন সকালে এগুলো করলো এমন কোনো সিচুয়েশন নাই যে মনে করেন মাছগুলো এখান থেকে কেউ নিয়ে যাবে। ওরা যেভাবে রাখছিল ঠিক ওই রকম ভাবেই ছিল মাছগুলা, ওই রকম ভাবেই সকালবেলা বালতিটা খোলা হয়েছে, কিন্তু ভিতরে একটা মাছও ছিল না। যদি মাছগুলো এরকম কোনো কিছু ঘটে না, একটা মাছও নাই। তাও পানি দিয়া রাখছিল, পানি ঠিকই আছে কিন্তু মাছ নাই, একটা মাছ যে এটাও ছিল না। পরে তো ওরা বুঝতেই পারলো। পরের দিন পরে ওরা আবার হুজুরের কাছে গেল, হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক করলো যাতে কোনো সমস্যা না হয়। ঝাড়ফুঁক করে পরে আল্লাহর রহমতে ওদের আর কোনো সমস্যা হয় নাই। এই ছিল ঘটনা। তো আপনার আমাদের যে এখানে যে স্কুলটা, এই স্কুলের যে পিছনের সাইডটা, এটা খুবই খারাপ একটা জায়গা আর কি। আমার যে এক বন্ধু, আমার একটা বন্ধুর নাম হচ্ছে আপনার মোহাম্মদ তানভীর ফকির। তো ও অবশ্যই এই স্কুলে থাকা, মানে ওই স্কুলে থাকছে, ওর বড় ভাই যেহেতু এই স্কুলে চাকরি করতো, তো রাতে ওদের থাকতে হয়েছে, ওর অনেক সময় একা থাকতে হয়েছে। তো এই স্কুলে অনেক সময় আমার এই বন্ধু তানভীর ফকির ও যখন থাকছে রাতে একা একা, তো তখন সে শুনছে টেবিল বাইরে বেড়ানি শব্দ, যে টেবিল আপনার হ্যাঁ নিলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ হয়েছে, টেবিল আরেকটার উপর আরেকটা ফালা ফালায় দিলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ হয়েছে। আপনার টেবিল মানে প্রায় সময়, প্রায় সময় এরকম হয়েছে। তো ও ও মানে আমার বন্ধু তানভীর ফকির সে কি করতো তখন, মোবাইলে সূরা, তারপরে ওয়াচ ওইগুলা ছাইরা ঘুমাইতো, ঘুমায়া যাইতো। কিন্তু এর মাঝেও অনেক সময় মানে ওর সাথে এরকম ঘটনা ঘটে। পরে এক সময় স্কুলে থাকা ওরা বাদ দিয়ে দিছে, কারণ সব সময় এরকম ঘটনা ঘটতে থাকে যে রাতে 2টা বাজে, 1টা বাজে, 1:30 বাজে, 3টা বাজে, হঠাৎ করে ফুল বাইরাবাড়ি শব্দ, টেবিল আপনার জন কেউ মানে আঙ্গায় মিল্লা মারছে টেবিল, এরকম সাউন্ড হয়। মানে স্পষ্ট যে কেউ টেবিল টানা হেঁচড়া করতেছে বা কেউ ফেলে দিতেছে, এক টেবিলের সাথে এক টেবিলে বাড়ি খাইতেছে, এরকম আওয়াজ পাইতো। আর এখানে আমাদের যে পুরান প্রাইমারি স্কুলটা ছিল, তো এখানে আপনার আগে ঘটনা ঘটতো অষ্টম, যখন মানে বাচ্চারা যাইতো, ক্লাস 2-1 এর বাচ্চারা যখন অষ্টমে যেত, তো অষ্টমে আপনার একটা প্রচলিত ছিল কি, যে অনেক বাচ্চারা ওই সময় অষ্টম অনেক কিছু দেখতো, যেরকম ধরেন আপনার কিরকম লাল নীল বাতি জ্বলে উঠতো। তো এরকম ভাবে অনেক বাচ্চা অজ্ঞান হয়ে যেত। অবশ্যই এখন আর আমাদের ওই পুরান যে প্রাইমারি স্কুলটা ছিল ওইটা আর এখন নাই, ওইটা পুরা পরে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পরিত্যক্ত ঘোষণা করার পরে ওইটা ভেঙে ফেলা হয়েছে, এখন আবার এখানে নতুন করা হবে, এখনো করা হয় নাই। কিন্তু অন্য পাশে এখন নতুন করা হয়েছে, কিন্তু এখানেও করা হবে পরে। তো এখন এই জায়গাটা ভালো আছে। তো আমার বন্ধু যে তানভীর ফকির, ও ওর ভাই, ওরা দুজনে এইসব বিষয়গুলা ফেস করছে। আর আপনার এই স্কুল নিয়ে
এই স্কুলের যে পিছনে যে সাইডটা আমি বলছি, যে ওই যে পুকুরের যে সাইডটা আমি বলছিলাম, এটা এই সাইডটায় যে স্কুলটা ভাঙা হয়েছে, এই পিছনের সাইডটাই, যেখানে আমি দেখছি, আমার বন্ধু দেখছে, প্লাস আমার চাচাতো ভাই দেখছে, ঘটনা করছে। তো এই সাইডটা খুবই খারাপ একটা সাইড। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। তো আমি 2016 সাল থেকে ভূত FM শুনি। আমার বন্ধু তানভীর ফকিরও আপনার খুব বড় একটা ফ্যান, আমিও। ও 2016 সাল একসাথে থেকে আমরা দুজন এফএম শুনি, ভূত FM শুনি। আবার 2020 থেকে বুট.কমও শুনতেছি। তো লাইভ না শুনতে পারলেও আপনার ডাউনলোড দিয়ে শুনি। তো ভালো থাকবেন রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর লিসেনাররা সবাই ভালো থাকবেন। রাকিব ভাইকে ধন্যবাদ, আর আরাফাত ভাইকে ধন্যবাদ জানাই। আমার ঘটনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আছি গাজীপুর থেকে আপনাদের সাথে। আমরা এতক্ষণ শুনছিলাম বায়েজিদ হাসানের ঘটনা, যেটি ধারণ করা হয়েছে শ্রীপুরে। এখন আমরা যার কাছে যাব তিনি হচ্ছেন সোহান শেখ। তিনি গাজীপুরেরই বাসিন্দা। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই তার কাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সোহান শেখ বলতেছি গাজীপুর থেকে। আমাদের সাথে যে ঘটনা ঘটেছে তা ময়মনসিংহ জেলার। তো বেসিক্যালি এটা অনেক পুরনো ঘটনা, যা শুরু হয় 1917 সাল থেকে। এটা আমার পরিবারের সবার সাথে ঘটা, আমার পরিবারের পূর্বপুরুষের সাথে ঘটা যাওয়া এখনো চলমান ঘটনাটি। তবে যতটুকু বলছে ততটুকু বলছি আমি। সালটা ছিল 1917। আমার বাবা ছিল খুবই সাহসী একজন লোক। আমাদের বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে একটি দোকান ছিল, যা আমার আব্বু পরিচালনা করত। তো স্বাভাবিকভাবে আমাদের এলাকাটি বর্ণনা দিয়ে, আমাদের এলাকা ছিল খুবই, মানে আমাদের এলাকা ছিল পূর্ববর্তীতে, যা হিন্দুদের এলাকা ছিল, যা একটি শ্মশানও ছিল। সেখানেই ঘটনাটি ঘটা। তো আমার আব্বু একদিন বাজার থেকে আসতেছিল, আস্তে আস্তে রাত 2টো বেজে। বুঝে যাওয়ার পর যখন সেই তেঁতুল গাছের নিচে আসলো, সেই শ্মশান ঘাটে, যেখানে আগে শ্মশান ঘাট ছিল, ওইখানে আসতেই আব্বু খেয়াল করলো যে তার পেছনে কেউ আসতেছে। তো সাধারণভাবে আব্বু খুব সাহসী হয়, বিষয়টা এত গুরুত্ব দেয়নি। পরবর্তীতে আরেকটু সামনে আগানোর পর আব্বু দেখতে পেল যে তার সামনে একটি কুকুরটি ছিল নর্মাল কুকুরের থেকে একটু বড়। তো আব্বু তাও এতটা অস্বাভাবিক কিছু মনে করেননি, স্বাভাবিক বলে মনে করেছে। তারপর আব্বু কিছুক্ষণ যাওয়ার পর, আরেকটু যাওয়ার পর, যখন সেই তেঁতুল গাছের বরাবর আইসা বললো, তখন দেখতে পেল যে কুকুরটি আস্তে আস্তে রূপ বদল করে মানুষের আকৃতি নিয়েছে, যা ছিল প্রায় অনেকটা লম্বা, সম্ভবত 8-10 ফিটের মতো লম্বা ছিল। খুবই ভয়ঙ্কর চেহারা, বীভৎস চেহারা। আব্বু দেখে খুবই ভয় পেল। ভয় পাওয়ার পর দোয়া কালাম ফু দিয়ে আল্লাহু আকবার বলে দৌড় দিয়ে বাড়িতে এসে পড়লো। বাড়িতে আসার পর বাড়ির উঠোনে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন বাড়ির সবাই ধরাধরি করে আব্বুকে নিয়ে আসছে। আসার পর তাকে পানি টানি দিয়ে সুস্থ করা হলো। তারপর পরের দিন জ্ঞান ফিরল তার। জ্ঞান ফেরার পর আব্বু সবাইকে সবকিছু বলল। বলার পর আব্বুকে অনেক ধরনের পানি পড়া, তেল পড়া খাওয়ানো হয়ে বিষয়টাকে এড়িয়ে যেতে বলল। তবে বিষয়টা এখনই এড়িয়ে যায়নি, এখান থেকেই শুরু হয়েছে। তার কিছুদিন পর আমার আব্বু গাজীপুরে একটা কোম্পানিতে চাকরি করত। তো এখানে আসার জন্য আব্বু রওনা দিল। সালটা ছিল 2008 বা 2009-এর কাছাকাছি। তখন আব্বু যখন রওনা দিল, তখন আব্বু যাওয়ার সময় খুব অ্যাক্সিডেন্ট করলো। তো সাধারণভাবে অ্যাক্সিডেন্ট করার পর আব্বুকে হসপিটাল নেওয়া হলো। হসপিটাল নেওয়ার পর আব্বুকে মৃত ঘোষণা করা হলো। তো বাড়ির মধ্যে সবার কান্নাকাটি শুরু হয়ে গেল, যে মৃত ঘোষণা। তারপরে ওইখানে মৃত ঘোষণা করার পর আব্বুকে পোস্টমর্টমের কথা বলা হলো। তো তারপর পোস্টমর্টম করার জন্য যখন নিবে, এর কিছুক্ষণ আগে আমার আমার নানাকে একজন পরহেজগার, সাদা জুব্বা পরিহিত একজন লোক এসে বলল যে আপনার মেয়ের জামাই এখনো বেঁচে আছে, তাকে সুস্থ করা সম্ভব। তো সাধারণভাবে এটা কেউ বিশ্বাস করে না, কারণ
মৃত মানুষ কখনো জীবিত হয় না। যেহেতু তবু একটা আশা দিয়েছে, তাই সবাই আর কি আব্বুর লাশটাকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর প্রায় 1.5 মাস পরে ওনার জ্ঞান ফিরেছে আশ্চর্যজনকভাবে। অবশ্য বলে রাখা ভালো, এই 1.5 মাস শুধু আব্বুর হাতে স্যালাইনের মাধ্যমে মানে দিন চলছে। তো যখন আস্তে আস্তে আব্বুকে চিকিৎসা করা হয়, অনেক ধরনের চিকিৎসা, কবিরাজি চিকিৎসা করা হয়, সুস্থ হয়। তো সুস্থ হওয়ার পরে স্বাভাবিকভাবে একদিন মোটামুটি সুস্থ হয়। তো স্বাভাবিকভাবে একটি উম আপনার একদিন দিনের বেলা আব্বু ঘুমাইতেছিল, দুপুর দুপুর দিক দিয়ে ঘুমাইতেছিল। তো আমার আম্মু যখন আব্বুর রুমে যায়, তখন দেখতে পারে যে একটি সাপ বিছানার ধারে পায়ের কাছে বসে আছে। তো আম্মু দেখে খুবই ভয় পেল, এমনকি সাপটিকে আঘাত করে মেরে ফেললো, যা ছিল খুবই একটি ভুল। তারপরে ওই দিন আর কিছু হয়নি। তারপর থেকে শুরু হয় আমাদের, সাপটিকে মরে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে শুরু হয় নানা রকম ঘটনা। রাত্রেবেলা বাহিরে গেলে দেখতো কেউ একজন দাঁড়িয়ে আছে। আমার পরিবারের লোকজন যখন বাইরে যেত রাত্রেবেলা বা দিনের বেলায়, ঘুমের মাঝে অনেক কিছু হতো, অনেকজনকে অনেক কিছু বলতো। তো এমন ভাবে একদিন গভীর রাতে আমার আব্বু আম্মু ঘুমাইতেছিল। তো সাধারণভাবে যখন ঘুমাচ্ছিল রাত 2টা বাজে, তখন আমার আম্মু হঠাৎ করে শুনতে পেল যে গরু জবাই করলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে। তো সাধারণভাবে আমাদের কোনো গরু ছিল না, তো এরকম শব্দ হওয়ার মানে উৎস, আম্মু যখন ঘুম থেকে উঠে দেখলো আমার আব্বু এরকম শব্দ করতেছে ঘুমের মাঝে। তো আমার আম্মু খুবই ভয় পেল, বাড়ির সবাইকে ডাক দিল। সবাই যখন আসলো, আয়সা দেখো এই অবস্থা। কিছুক্ষণ পর আব্বু ঠিক হলো, প্রায় ঘন্টাখানিক 1.5 ঘন্টা পর। তো এভাবেই বেশ কয়েকদিন হওয়ার পর সবার মনে একটু সন্দেহ জাগে যে হয়তো কোনো কিছু আশ্চর্যকর বা অপ্রাকৃতিক কিছু হয়েছে। তারপরে আমাদের পরিবারের একজন একটা মাওলানা সাহেবের খোঁজ দিল। খোঁজ দেওয়ার পরে সে আসলো আমাদের বাড়িতে। আয়সা যখনই আমাদের বাড়ির এরিয়ার মধ্যে পাড়া দিল, তখনই সে তার মুখটা কালো হয়ে যায়। সে খুব ভয়ের মধ্যে আছিল। সে আয়সা বলল যে আপনারা দ্রুত সম্ভব আপনারা অন্য একটা কবিরাজ দেখুন, মারাত এসেছে, মারাত। তো সাধারণভাবে মারাত কি আমরা জানতাম না। তো আমরা কি করব, ভয়ে আর কিছু পড়তে পারিনি। তারপরে আমাদের তারপরে আমাদের অনেক ঘটনা ঘটে, অনেক ছোট ছোট ঘটনা ঘটে, অনেকজনকে ভয় ভীতি দেখায়, অনেক কিছু করে। তারপরে আমরা অনেক খোঁজ করে একটি কবিরাজের সন্ধান পাই, যা ছিল পাহাড়ি একটা কবিরাজ। তাকে আমরা বাড়িতে নিয়ে আসি। আসার পর কবিরাজটি বলল যে সে আমাদের কাজটি করে দিবে, তবে কাজটি করার পর একটি বড় খাসি আমাদের তাকে হস্তান্তর করতে হবে, তাহলে সে কাজটি করে দিবে। তো আমরা স্বাভাবিকভাবে রাজি হই। রাজি হওয়ার পর সে আমাদের বাড়িতে আসে। আসার পরেও সে ওই একই কথা বলে যে খুবই বড় ভয়ঙ্কর বিপদ, তবে সে এটা সমাধান দিতে পারবে। তো আমরা সবাই একটু আশা ভরসা পাই। যখন সমাধান দিতে পারবে বললে একটি মানে দিন ঠিক করলো, ওই দিন আমাদের বাড়িতে এসে আব্বুর উপর রুকায়া করবে, যেহেতু আব্বুর সাথে সবচেয়ে বেশি ঘটনা ঘটতেছে। সাধারণভাবে যখন ওই দিনটি চলে আসে, মাগরিবের নামাজের পর আমাদের বাড়িতে আসে হুজুর। ওই তান্ত্রিকটা আসে, আমাদের পাড়া প্রতিবেশী কিছু হুজুর আছে, তারাও আসে। আসার পর একটি গোল বৃত্তকে আমার আব্বুকে বসানো হয়। তারপরে বাড়ির সবাইকে আনা হয়। আনার পর আপনার ওইখানে কবিরাজটি যে রুকায়া করা শুরু করে নাকি আমি সঠিক জানি না, যাই হোক। তারপর যখন এক পর্যায়ে করতে থাকে, এক পর্যায়ে যে আমাদের বাড়ির মানে রুকায়া করার পর আমরা দেখতে পারি যে আমাদের ঘরের মনে হইতেছে ঘরের পাশ দিয়ে ঝড় যাইতেছে, আকাশ জমিন ভাঙ্গা পড়তেছে, এমন একটা শব্দ। তো কবিরাজ সবাইকে বলতেছে যে কেউ ভয় টয় পাবেন না, আপনারা সবাই দোয়া পড়তে থাকেন, এমনকি চুপ করে থাকবেন, সবাই ভয় পাবেন না, আর কেউ দরজা খুলবেন না, যেভাবে সেইভাবে। তো সাধারণভাবে কিছুক্ষণ পর আমার আব্বুর উপরে একটি জিন হাজির হলো। ভিতর থেকে একটি কণ্ঠ, গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। তো কণ্ঠটা ছিল আমাদের বাড়ির রক্ষক জিন। সাধারণত বলে রাখি, আমার বড় বড় মা যে সে তার রক্ষক সে জিন পালতো 2টা। একটি
একটি দুইটা, এর মধ্যে একটি আমার আব্বুর শরীরে আসছে, আরেকটি কোথায় জানেন? আরেকটি ছিল ওই যে একটা সাপ মারেছিল না মা, ওই সাপটি আর কি, ওইটাই ছিল রক্ষক জিন। তো একজন আছে। তো ওই জিন আসার পর ওই জিন যখন সালাম দিয়ে হুজুরকে বলে, তান্ত্রিক কবিরাজকে বলে যে আমি এই বাড়ির রক্ষক জিন, মানে আমাদের মহল্লার রক্ষক জিন আর কি। তো সাধারণভাবে কি হয়েছে জানতে চেয়ে জিনটি বলল যে আমাদের পরিবারের উপর প্রায় 21টি তাবিজ ও 2টি খাসি রক্ত দিয়ে না কি কি দিয়ে, আমি খাসি রক্ত দিয়ে আর বিভিন্ন ধরনের ইয়া দিয়ে, মানে আমাদের এর উপর একটা জিন চালান করা হয়েছে, যার নাম ছিল মারাজ জিন। তো সাধারণভাবে এটাকে মুক্তি পাওয়ার জন্য আমাদের ওই জিনকে মানে আনতে হবে, আনে তারপরে জিনকে হত্যা করতে হবে বা বন্দি করতে হবে। জিনকে হত্যা করা সম্ভব নয়, তাই বন্দি করা মানে বন্দি করতে হবে। তো সাধারণভাবে যখন এই কাজটি করার জন্য খুবই শক্তিশালী একজন লোক প্রয়োজন। তো আমাদের এলাকার মধ্যে আমাদের এক চাচা ছিল খুবই শক্তিশালী, এমনকি এই কাজ করার জন্য গরুস্থানের মাটি আর 7 পুকুরের জল আর কি কি যেন ছিল ওইখানে একত্রে প্রায় পূর্ণিমা রাতে সম্ভবত এটা করবে। তো কিছুদিন পরেই পূর্ণিমা রাত ছিল, তো সেই তান্ত্রিক আসলো। তান্ত্রিক না, কবিরাজ আর কি, সরি, কবিরাজটি আসলো। আসার পরে সব যথারীতি সবকিছু আয়োজন করা হয়েছিল। আয়োজন করার পর সে সবকিছু করার মাধ্যমে সেই জিনটাকে হাজির করলো। তো জিনটা বলছিল যে আমাদের বংশে মানে আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলবে। তো সেই এই কবিরাজটি জিজ্ঞেস করলো যে কেন মেরে ফেলবে। সে বলল যে তাকে এই কাজের জন্য প্রেরণ করা হয়েছে বা আনা হয়েছে। তো সে আস্তে আস্তে বলা শুরু করলো যে তোরা সবাই মরবি, তোরা এক সময় আমার হাতে মারা যাবি। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো আমাদের পরিবারের সেই রক্ষক জিনের কারণে সে মারা আমাদের কারো কিছু ক্ষতি হয়নি, খালি ভয় দেখিয়েছে। তো সাধারণভাবে যখন এই কবিরাজটি সেই জিনকে আনলো, সেই জিনকে ওই দিন আর কিছু করতে পারলো না। না পারার পরে আমরা তো ভাবছিলাম ওই দিন হয়তো জিনটাকে বন্দি করবে, কিন্তু জিনটি ছিল খুবই শক্তিশালী, যা জিন মানে ওই কবিরাজটি জিনটি না, জিনটি আর কি বন্দি করতে পারলো না। তো সাধারণভাবে সেই কবিরাজটি বলল যে আমার উস্তাদ সে পারবে। তো আমরা তার উস্তাদকে খবর দিয়ে সবকিছু বলি। উস্তাদ বলল যে আমি কিছুদিন পর আপনাকে সবকিছু জানাচ্ছি, এই মারাজ জিন কে বা কোথা থেকে এসেছে। তো বেসিক্যালি প্রায় সপ্তাহখানিক পর ওই উস্তাদ বলল যে আসলে এই মারাজ জিন এসেছিল আমাদের সেই অনেক আগে, আমাদের পূর্বপুরুষ আমল থেকে। সাধারণত বলে রাখি আমাদের পূর্বপুরুষের মানে সেই মারাজ জিনটি ছিল 1970 সাল থেকে। আমাদের পূর্বপুরুষরা ছিল খুবই ধনী সম্ভ্রান্ত পরিবার। তাদের খুব মানে আমার পূর্বপুরুষরা যারা ছিল তারা খুবই ধনী ছিল। তারা এলাকার মধ্যে ধরতে গেলে, তারপরে কিছুদিন পর তারা মানে একজন কাজের লোককে আর কি নানান ভাবে অপমান করে তাকে বের করে দেয়। কি কারণে বের করে দেয় সেটা আমি সঠিক জানি না, তবে আমি যতটুকু জানি যে বিভিন্ন ধরনের কি জানি একটা বেয়াদবি করায় তাকে খুব মারধর করে সেই কাজের লোকটিকে বের করে দেয়। তো কাজের লোকটিকে বের করে দেওয়া, কাজের লোকটি খুব রাগে ক্ষোভে আমাদের মানে আর কি ধ্বংস করতে চেয়েছিল। তো কাজের লোকটি আর কি একটা অসাধু তান্ত্রিকের মাধ্যমে তারপর অসাধু তার মধ্যে এই মারাজ জিন চালন করেছিল। সম্ভবত 60টি ছাগলের রক্ত দিয়ে এমনকি তার শরীরের রক্ত দিয়ে সেই মারাজ জিন মানে আমাদের উপর আনছে, আমাদের বংশকে মেরে ফেলার জন্য। তো এই সব কথা যখন কবিরাজ মানে ওই উস্তাদের মুখ থেকে আমার পরিবারের লোকেরা শুনে, আমার পরিবারেরা খুবই অবাক হয়ে যায়। আসলে তারা কেউই জানতো না এইসব বিষয়ে। তো এই আজও জিনটিকে মারতে পারিনি আমরা। এই জিনটি আমাদের পরিবারকে এখনো বিরক্ত করে, এখনো চেষ্টা করে মারতে, এখনো অনেক কিছু করে, যা আমার সাথে ঘটনা ঘটেছে। এই ঘটনাটি এখনো চলমান। তো সামনে আরো কিছু হবে। এই জিনটি আমাদের পরিবারের হয়তো অনেক বড় ক্ষতি করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে। সামনে অবশ্যই এই জিনটি নিয়ে আরো কবে কিভাবে বন্দি করা হয়েছে জিনকি, এই শক্তিশালী জিন কিভাবে বন্দি করেছে এসব আমি বলবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন, ভূত.com এর পাশে থাকবেন ইনশাল্লাহ।
রাকিব আর আরাফাত যেরকম গাজীপুরে এসছে, আপনিও কিন্তু আপনার এলাকার ঘটনা সংগ্রহ করে আমাদের যেখানে ভূতের ভয়ে অংশগ্রহণ করতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে ইমেইল করতে হবে অথবা আমাদেরকে ইনবক্স করতে হবে। জানিয়ে দিতে হবে আপনার নাম এবং ঠিকানা, এবং কিভাবে আপনি প্ল্যান করছেন সেটাও আমাদের যদি জানিয়ে দেন বা আমরা জেনে নেব। আমরা আরেকজনকে পেয়ে গিয়েছি এবং তিনিও থাকেন গাজীপুরে। তার নাম আরিফুল ইসলাম রিফাত। আমরা চলুন তার কাছ থেকে শুনি রক্ত হিম করা ঘটনা। আশা করছি আমাদের আজকের এপিসোডটি ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রিফাত। আমি কিশোরগঞ্জ জামিয়া নুরানিয়া তারাবাসা মাদ্রাসার একজন হুজুরের একটা জীবন কাহিনী আমি আপনাদের সঙ্গে বলবো। আমার বাসা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা। আমার একজন হুজুর ছিলেন যিনি জামিয়া নুরানিয়া তারাবাসা মাদ্রাসায় পড়াতেন। উনি আমাকে একটা স্টোরি শেয়ার করেন, ওনার জীবনের বাস্তব একটা স্টোরি আর কি। তো হুজুর বলেন যেভাবে, আমি সেভাবেই বলছি ইনশাল্লাহ। তো হুজুর যখন ঢাকা মাদ্রাসায় পড়ালেখা করে তখন মাদ্রাসা পরীক্ষার কারণে বন্ধ হয়। তো মাদ্রাসা বন্ধ হওয়ার কারণে মাদ্রাসার কর্তৃপক্ষ বলেন যে তোমরা যারা বড় বড় ছাত্র আছো তোমরা সবাই মানে থাকো, তোমরা একটু পরে যাও, মাদ্রাসাটা মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কইরা সবকিছু মানে ধোয়া, যা যা ধোয়ার জিনিস ওগুলো ধুইয়া পরে তোমরা বাইর হো, মাদ্রাসা একটু সাফাই করে পরে বাইর হো। তো আমার হুজুর ছিল একটু মানে বড়, তো হুজুরকে থাকতে হয়। তো হুজুরের বাড়ি ছিল সাতক্ষীরা। তো সবাই সাফাই কইরা বিকেলের দিক দিয়ে বাইর হয়ে যায়। তো হুজুর একটু ব্যাগ ব্যাগ গুছায়া বাইর হইতে হইতে প্রায় 8টা বেজে যায়। 8টা, হুজুরের বাস বাস ছিল 9টা 15-য়। তে হুজুর 9টা 15-য় বাস স্টেশনে আইসা বাসে উঠে। তো হুজুর যাবে সাতক্ষীরা। সাতক্ষীরা আনুমানিক 6 থেকে 7 ঘন্টা লাগে ঢাকা থেকে। তো হুজুর বাসে ওঠার পরে হুজুর 9টা 15-এ বাস ছাড়ে। তো বাস গিয়া পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টা 2:30 এমন সময় আর কি, মানে মধ্যরাতে গিয়া আর কি সাতক্ষীরা পৌঁছায়। তো হুজুর বাস থেকে নাইমা এখন এখন কোনো রিক্সা পায় না, কোনো গাড়ি পায় না আর কি। মানে হুজুর সাতক্ষীরা টাউনের মানে মেইন শহরের আগে আর কি হুজুর নামে গেছে, যার কারণে আর কি কোনো রিক্সা অথবা অটো পাওয়া যায় নাই। তো হুজুর আর কি মানে মানে বলতেছে মনে মনে ভাবতেছে যে এখন তো কোনো গাড়ি ঘোড়া পাবো না, হাইটাই দিই কত যাওয়া যায়। তো হুজুর মানে হাঁটতেছে রাস্তা দিয়া, মানে পাকা রাস্তায় হাঁটতেছে। তো একজন মানে মানে হুজুর মানে মানে অনুভব করলেন যে হুজুরের পিছনে কে যেন আসতেছে। হুজুর পিছনে কে একজন মানে কেউ একজন আসতেছে। হুজুর মানে পিছনে ফিরলে না, সাহস করে সামনে হাঁটতেছে। এই মুহূর্তে হুজুরকে মানে একজন মানে গম্ভীর একটা মানে আওয়াজে, একটা মানে মোটা একটা আওয়াজে হুজুরকে কে কে যেন ডাক দিল। এই হুজুর, এইভাবে ডাক দিল। হুজুর মানে ভয় ভয় একদম দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে আল্লাহ রসুল বলেন যে তোমরা যদি কোনো সময় রাত্রে হাঁটার সময় যে পিছন থেকে কেউ ডাক দেয় তাহলে তুমি পুরা শরীর ঘোরাও, ঘাড় এমনি ঘুরাইও না, যার কারণে সমস্যা হয় আর কি। তো হুজুর পুরা শরীরটা ঘুরাইলো। ঘোরানোর পর হুজুর মানে দেখলেন একজন টাক মাথা মানে ক্লিন শেপ, একজন প্যান্ট শার্ট পরিহিতা একজন বাইকার আর কি, মানে একজন হুন্ডার উপর বসে আছে। তো হুজুরকে জিজ্ঞেস করলো আপনি কই যাবেন, কোথায় যান এত রাত্রে? হুজুর বললো যে আমি ঢাকা থেকে আসছি, আমি মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি বাড়িতে যাইতেছি। আমার বাড়ি কোথায়? তো আমার হুজুর বলে এই সামনে আমার বাসা। পরে হুজুর ওই বাইকার বলতেছে যে এখন তো কোন গাড়ি ঘোড়া পাবেন না, আপনি আমার গাড়িতে উঠেন, আমি আপনার দিয়ামু। হুজুর বলতেছে না আমি বাইকে উঠবো না। পরে উনি বলতেছে যে আমি পাঠাও রাইডার, আমি সমস্যা না, আপনি গাড়িতে উঠেন। পরে হুজুর মনে মনে ভাবতেছে এত রাতে গাড়িও পাবো না, পকেটেও নাই টাকা, এখন কি করি? উঠে পড়ি, পরে ওইনে গিয়া আমি মানে টাকা দিয়ে দিই মনে দি, যা কপালে আছে। পরে হুজুর কি করছে, গাড়িতে উঠছে। পরে ওই লোকটা কিছুক্ষণ যাওয়ার পরে হুজুরকে বলতেছে হুজুর আপনি কোন মাদ্রাসায় পড়েন? ঢাকা হুজুরের মাদ্রাসার নাম বললো। পরে বলতেছে যে আপনি কয় পারা পড়ছেন?
পরে হুজুর বলতেছে যে আমি 13 পারা পড়ছি। পরে ওই লোকটা বলতেছে, ক্লিন শেপ যে লোকটা, ড্রাইভার বাইকার, ওই লোকটা বলতেছে যে আপনি সূরা নামলো বলেন তো। হুজুর তো অবাক, কেমনে সম্ভব, একজন আম পাবলিক, সাধারণ মানুষ সূরা আমার প্রশ্ন করতেছে, এটা মানে হুজুর একটু মানে শক আর কি হয়ে গেছে আর কি। পরে হুজুর বলতেছে বিসমিল্লাহ বইলা হুজুর শুরু করলো। হুজুর একদম পুরাটা সূরা বললো। পরে ওই লোকটা বলতেছে আচ্ছা আপনি অমুক পাড়ার অমুক পৃষ্ঠাটা বলেন। পরে হুজুর আরো অবাক, একটা সাধারণ মানুষ মানে একটা সূরা নাম জানাটা বেশি মানে অবাকের কিছু না, তবে অমুক পাড়ার অমুক সূরা ওইটা মানে সাধারণ মানুষ তো জানার কথাই না, অসম্ভব, কেমনে জানবো। আবার মুখস্থ নিয়ে আয়াত বলতেছে। পরে হুজুর আবার ওইখান থেকে বিসমিল্লাহ বলে পড়তে পড়তে পড়া শুরু করলো, পড়তে পড়তে অনেক পড়লো। পরে হুজুর ওই লোকটা বললো থামেন, এবার অমুক পাড়া থেকে বলেন, মানে এমনি হুজুরে বারবার প্রশ্ন করতেছে আর কি। এখন হুজুরে পারতেছে না আটকাইতে। তো হুজুর বলতেছে একদম কোনো ভুল ভ্রান্তি ছাড়াই হুজুর বলতেছে। তো এক পর্যায়ে হুজুরের বাড়ির কাছাকাছি যখন আসলো, তখন হুজুর বলতেছে যে আমি আইসা বসছি, আমার এনে নামায় দেন। ওই লোকটা কি করছে, বাইক দাঁড় করাইছে, থামাইছে। থামানোর পরে এখন হুজুর নামছে, নামে এখন ভাড়া দিতে যাইবে। এখন হুজুরের পকেটে টাকা নাই। এখন হুজুর বলতেছে, মনে মনে ভাবতেছে যে এখন তো টাকা নাই, যা যা পকেটে আছে তা দিয়ে যদি ওনাকে রাজি করানো যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না রাজি করা যায় তা তো সমস্যা, দেখি উনি মানে কিনা। তো হুজুর বাইক থেকে নাইমা পকেটে হাত দিছে, হাত দিয়া যে কয় টাকা ছিল ওই টাকা গুলা নিয়া এইদিকে ফিরছে। বাস রাসেল ভাই এখানে সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ডের সময় ব্যবধান, এর মধ্যেই ওই বাইকেরটা উধাও নাই। যে জায়গায় ছিল ওই জায়গায় শুধু একটা সাদা ধোঁয়া, বাস, আর কিছু নাই। পরে হুজুর মানে এতটা মানে মানে শকড হয়েছে যে যা বলার বাহুল্য, যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হুজুর যখন বললো, হুজুরের পা মানে হাত পা ঘাইমে গেছে, হুজুর এতটা ভয়ে বলছিল যে হঠাৎ করে সামনে নাই একটা জ্বলন্ত মানুষ, একটা বাইক নিয়ে মানে চোখের পলকে কেন মুদা হইতে পারে। পরে হুজুর সেন্সলেস হয়ে পড়ে যায় ওই জায়গাতেই, মানে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মানে এতটা মানে বেহুশ হয়েছিল, রাতে বৃষ্টি আসছে, শেষ রাতে তখন আনুমানিক 4টা বাজে গেছে। ফজরের প্রায় 1 ঘন্টা অথবা আধা ঘন্টা সময় বাকি আছে আজানের। তো হুজুর মানে এই ফজরের আগে বৃষ্টি আসছে, বৃষ্টি আসার পরেও হুজুরের ঘুম মানে জ্ঞান আর ফিরে নাই। তো হুজুরের এক বন্ধু ফজরের আজান যখন দেয় তখন উঠছে, ওইটা নামাজের জন্য আসতেছে। তো যে রাস্তা দিয়ে আসতেছে ওই রাস্তার মধ্যেই কাহিনীটা হয়। তো ওই রাস্তার পাশে আর কি। পরে ওই বন্ধু, হুজুরের যে বন্ধু ছিল ওই বন্ধুরা মানে দৌড়ে আসে, হুজুরের দিকে দৌড়ে আসে, আইসা হুজুরের তাড়াতাড়ি ডাক দেয়, জ্ঞান ফিরতেছে না, পরে পানি দেয় ভালো করে। পরে হুজুরের জ্ঞান ফিরে, পরে কি হয়েছে ট্রেনে এনে এমনি শুয়ে আসছিস কেন। পরে হুজুর সব কাহিনী বিস্তারিত বললো। পরে হুজুর হুজুরে নিয়ে ওদের ব্যাগপত্র নিয়ে বাড়িতে চলে আসার পরে হুজুরের শরীরে প্রচন্ড জ্বর, অনেক জ্বর। পরে একজন হুজুর যে বন্ধু, ওই বন্ধু আর কি সব সব কাহিনী হুজুরের পরিবারের কাছে বললো। হুজুর পরিবার অনেক ধার্মিক ছিল, অনেক মানে অনেক আমলি সবাই ছিল, আমল করতো, নামাজ পড়তো 5 ওয়াক্ত। হুজুর অনেক ভালো ছিল। তো হুজুর আব্বা একজন কবিরাজকে নিয়ে আসে। তো কবিরাজ আইসা হুজুরে মানে তদবির করতে শুরু করে, কি কাহিনী কি। তখন মানে দেখলো যে ওই জিনটা একটা খারাপ জিন আসছিল। পরীক্ষা করার পর আগে দেখলো আর কি যে ওই জিনটা একটা খারাপ জিন আসছিল। হুজুর যদি ওই লোকটার মানে যখন প্রশ্ন করছিল যে ওই সূরাটা বলো, অমুক পাড়ার অমুক পৃষ্ঠাটা বলো, যদি হুজুর না বলতে পারতো তাহলে হুজুরের ক্ষতি করতো। এখন হুজুর বলতে পারছে আলহামদুলিল্লাহ, এখন আর কোনো ক্ষতি করবে না, তবে এই জ্বরটা উঠছে আর ইনশাল্লাহ সামনে কোনো সমস্যা হবে না, এই বলে আর কি কবিরাজ চলে গেছে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি আপনার ভালো লাগবে, যদি ভালো লাগে শেয়ার করবেন আর ইনশাল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা দেখছেন তাদেরকে ছোট্ট করে বলে দিই যে আমরা আছি গাজীপুরে এবং চলছে যেখানে ভূতের ভয়। আর এই পুরো এপিসোডটির কারিগরি সহযোগিতা যিনি দিয়েছেন এবং অ্যারেঞ্জ করেছেন সবকিছু, তিনি হচ্ছেন গোলাম রাব্বি। আপনাকে অনেক ধন্যবাদ, এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের ভূত.com এর পুরো টিমকে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম।
আমি সোহান শেখ বলছি, ময়মনসিংহ জেলা থেকে, বর্তমান গাজীপুর আছি। তো আজকে যে ঘটনা বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া আমার বন্ধুর সাথে, আমাদের জীবনের সাথেই খুবই হৃদয় বিদারক, যার জন্য আমি আজও নিজেকে দোষী মনে করি। এই ঘটনাটি ঘটেছিল বছর খানিক আগে, যখন আমি মাদ্রাসায় পড়ালেখা করতাম। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলায়। আমি প্রাইভেসির কারণে ছেলেটির নাম এখানে বলতেছি না, নকল নাম ব্যবহার করব, এমন জায়গার নামও বলবো না, কারণ একটু সমস্যা। তো সাধারণভাবে আমি যখন মাদ্রাসায় পড়তাম, সে ছিল সাদ্দাত, আমার বন্ধু, নকল নাম আর কি। সে আমার খুবই কাছের বন্ধু ছিল, আমরা দুজন একসাথে পড়ালেখা করতাম ওইখানে দুজনই। সে খুবই অত্যন্ত ভালো ছাত্র ছিল। তো আমার ছোট থেকে নেশা ছিল বিভিন্ন ধরনের হন্টেড প্লেসে যাওয়া, বিভিন্ন ধরনের ভৌতিক বিষয়ের প্রতি খুবই ইন্টারেস্ট ছিল, জিন বিষয়ে। তো আমার বন্ধুরও সেম ছিল। আমাদের দুজনের যেহেতু একই হচ্ছিল, তা আমরা দুজন প্রায় সময় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতাম। কখনো কখনো রাত্রের বেলা অনেক জঙ্গলে গিয়ে কাটাইতাম কিছু দেখার জন্য। আমরা অনেক চেষ্টা করছি জিন দেখার জন্য, মানে জিন আসলে কি, আল্লাহর এই সৃষ্টিটা কেমন দেখতে, এটা আমরা দেখতে চাইছিলাম। এটা আমার পরিবার বা কেউই জানে না, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সাধারণভাবে আমরা যখন মাদ্রাসায় পড়তাম, এই এলাকাটা ছিল, আমাদের মাদ্রাসার পাশে ছিল নদী, নদীর সাইডে ছিল একটি জঙ্গল, তারপর ছিল একটা গুরুস্থান। তো যেহেতু আগে নদীটি সম্ভবত নতুন খনন করা হচ্ছে, ওইখানেও অনেক ভৌতিক ঘটনা ঘটেছে। তো একদিন আমরা আমরা এলাকার মুখ থেকে শুনতে পারি, এলাকার মানুষজনের সাথে শুনতে পারি যে ওইখানে যে কবরস্থান, ওইখানে নানান ওইখানে গেলে আমরা জিন বা ওরকম কিছু দেখতে পারবো। তো সাধারণভাবে আমরা যেহেতু দুই বন্ধু খুবই সাহসী ছিলাম ছোট থেকেই আর কি, তো আমরা ওইখানে দেখতে যাব প্ল্যান করি। তো যেহেতু আমরা মাদ্রাসায় পড়ি, তো ওইটা আর কি কিভাবে যাব ওটা প্ল্যান করতেছিলাম। তো কোনো এক শুক্রবার রাত, সাধারণত শুক্রবার রাত্রে মাদ্রাসা বন্ধ থাকে, সবাই জায়গা, যেহেতু সবার বাড়ি কাছে ছিল, আমার বাড়ি ছিল দূরে, ওর বাড়িও দূরেই ছিল মোটামুটি। তারপর সে আহ আমরা আর কি রাত্রেবেলা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওই গুরুস্থানে যাব। তো এখানে যাব আগে থেকে প্ল্যান। তো আমরা মাগরিবের নামাজ পড়ে আমরা রওনা দিই। সাধারণভাবে আমরা যখন নদীটি পার হই, তখন আমাদের সাথে যে এরকম ঘটনা ঘটে যাবে তা আমরা আগে বুঝতে পারিনি। তো আমরা যাই, ওইখানে যাওয়ার পর আমরা জঙ্গল পাড়ি দিয়ে কবরস্থানে যাই। ইতিমধ্যে আমাদের আজান হয়ে গেছে। আমরা আবার সাইডে গিয়ে নামাজ পড়ে ওইখানে বসে থাকি। তো আমরা সাধারণত ওইখানে ওই জিন দেখার জন্য আমরা বসেছিলাম, যে কিভাবে জিন আসবে। রাত যখন গভীর হয়, প্রায় 10টা, 10:30, তো সাধারণভাবে গ্রাম এলাকা ছিল, তো রাত 10:30 অনেক কিছু। তো আমরা যখন যাই ওইখানে, সাধারণভাবে আমরা ওইখানে যাওয়ার পর আমার বন্ধু বসছিল যে তুই দাঁড়া, যেহেতু আমরা খাওয়া দাওয়া করি নাই, তো তুই বসে থাক। আমি বলতেছিলাম আমার বন্ধুরা, তুই বসে থাক, আমি যাই কিছু খেয়ে দোকান থেকে কিছু কিনে আনি। তো গুরুস্থান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে দোকান ছিল। তো আমার বন্ধুকে প্রথম বলছিলাম যে চল দুজনে একসাথে যাই, সে বললো না, সে এখানে বসে থাকবে, সে একটু জেদি টাইপের ছিল, তো বসেছিল। তো আমি দোকানে যাই, দোকানে যাওয়ার সময় কিছু খাবার কিনে আনি, খাবার কিনে আনার পরে তার জন্য আমি নিজেও খাওয়া, এমনকি তার জন্য কিনে আনার পর আর কি আমি তাকে আওয়ার সময় আমি একটু নার্ভাস কাজ করতেছিল যে এতগুলো খাবার নিয়ে একা একা জঙ্গলের মাঝখানে যাইবো। তো আমার সাথে সাধারণত কিছু হয় না, কিন্তু আমি যখন যাই তখন দেখি আমার বন্ধু আমার বন্ধু ছিল খুবই চঞ্চল প্রকৃতির মানুষ, কিন্তু আমি যখন যাই সে যে বৈত হয়ে বসে আছে। তো আমি জিজ্ঞেস করলাম, কিরে কি হয়েছে তোর? সে কিছু বলে না। তো আমি আর 2-3 বার জিজ্ঞাসা করার পর সে বলল, কিছুই হয় নাই, চল বাড়ি চলে যাবো। আমি কই, কেন, জিন দেখবি না? না। পরে আমি বললাম, তাহলে আর কি, চল বাড়ি চলে যাই। তো বাড়ি বলতে আমরা আর কি মাদ্রাসায় কথা বলতেছি, তো মাদ্রাসায় চলে আসছি। তো ওই দিন তার খুব জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পর সে তার বাড়িতে চলে যায়, মারাত্মক লেভেলের জ্বর, অসুখ ছিল, সে গেছিল। বাড়িতে চলে যাওয়াতে কিছুদিন পর শুনি যে সে মারাত্মক অসুস্থ।
তো আমি তাকে দেখতে যাই, দেখতে গিয়ে দেখি সে বিছানার সাথে প্রায় লেগে আছে। এমনি চিকন চিকন চাকন ছিল, আরো শুকিয়ে গেছে প্রায়, মনে হয় অনেক বছর ধরে খায় না এরকম কিছু। তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে 3-4 দিনের মাথায়। তো আমি দেখে খুব অবাক হইলাম যে 3 দিনের মাথায় কারোর সাথে এমন মানে এরকম চেঞ্জ হয় না ভাই। পরে আমি জিজ্ঞাসলাম যে বন্ধু তোর কি হয়েছে? সে বললো আসলে কি, আমি ওই দিন তুই যাওয়ার পর আমি ওই দিন একটা আওয়াজ শুনতে পাই, মানে কবরে কোনো একটা ভাঙ্গা কবর থেকে সে আওয়াজ শুনতে পাই। তো সেই আওয়াজটা ফলো করে ওইখানে যাই। যাওয়ার পরে সেই মানে ওই কবরের ভিতরে সে ভাঙ্গা কবর তো একটু উকি দেয়, উকি দেওয়ার পরে সে দেখলো বিভৎস একটা চেহারা। তো সে দেখে যখন দৌড় দেই, দৌড় দেওয়ার মাথায় তার পায়ের নিচে কি যেন একটা পড়ে মানে পিষে যায়, মানে সে বুঝতে পারলো। এরপর সে খুব ভয় পায়, ভয় পায় মানে এরকম হয়। তো সাধারণভাবে তার সাথে তো ওই দিন আমি বাড়িতে চলে আসি, মানে বাড়ি বলতে মাদ্রাসায় চলে আসি। কিছুদিন পর সে তো কবিরাজ আসে তার চিকিৎসা করে জানায় যে সে যখন দৌড় দিয়েছিল জিনের একটি বাচ্চা তার পায়ের নিচে পড়ে মারা যায়। তো এই জন্য জিন খুবই ক্ষুব্ধ হয়ে যায়, এমনকি জিন মানে প্রতিশোধ নেই যে আমাদেরকে মানে আমার বন্ধুকে মেরে ফেলবে। তো সাধারণভাবে আমি যেহেতু ওই ঘটনায় ছিলাম না, তবু আমার সাথে অনেক ধরনের ঘটনা ঘটে। আমি একদিন মাদ্রাসা থেকে যখন রাত্রেবেলা প্রস্রাব করতে বাইরে হইলাম ওয়াশরুমে যাওয়ার জন্য, যখন বের হলাম তখন দেখলাম যে সাদা জুব্বা পরিহিত একটা লোক দাঁড়িয়ে ছিল। আমি যখন ওনাকে ডাক দিলাম যে কে তুমি বা কেডা, মানে এত রাত্রে কইতে গেলো এরকম কিছু বললাম, তো সে কিছু উত্তর দিল না। আমি লোকটার আকৃতি ছিল মানে আমার মনে হইতো লোকটি হাওয়ায় ভাসছিল এরকম কিছু। তো এই সাধারণ দেখে আমি একটু ভয় টয় পাই, দোয়া দরদ পরে ফু দিই। আরো অনেক জাতীয় ঘটনা ঘটেছে, যেরকম আমি একদিন রাত্রে বাড়িতে আসতেছিলাম, আমি ওই লোকটার চেহারা দেখে মানে যখন বাড়িতে আসতেছিলাম, বাড়িতে বলতে মাদ্রাসায় আসতেছিলাম বাজার থেকে, তখন আমি আর কি ওই লোকের মানে এই সাদা জুব্বা তো আবার দেখি, তো দেখি আমি তার বিবর্ষ চেহারা দেখে তার চোখ জোড়া ছিল খুবই বড় বড়, প্রায় এতটুকু বড় বড় লাল। তার নাকের এই জায়গার মধ্যে মানে কোনো নাক ছিল না, পুরো গর্ত ছিল, মানে খুবই ভয়ঙ্কর একটা চেহারা। তো এটা দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তো পরে আমাকে দৌড়াদৌড়ি করে মাদ্রাসায় আনা হয়। তো আমাকে আমার সবাই জিজ্ঞেস করে যে কেমনে কি হইলো। তো আমি সবাই টেনশন করবে আর আমার ফ্যামিলি সবাই টেনশন করবে দেখে আমি আর কিছু বলিনি, আমি কই আমার অসুখ তাই এরকম হয়েছে। তো এদিকে আমার বন্ধু কিন্তু দিন দিন খুব অসুস্থ হয়েছিল। তো আমার বন্ধু অনেক দিন অসুস্থ থাকার পরে মোটামুটি একটু সুস্থ হয়। তো আমার বন্ধুকে ওই কবিরাজ বলেছিল যে ভুল করেও যাতে একটি তাবিজ দিয়েছিল, এই তাবিজটি যাতে না খুলে। তো আমার বন্ধু এই তাবিজটি সবসময় পড়তো, আমরাও পরে কিছুদিন পর সে সুস্থ হয়ে যায়, আমিও আমাদের সাথে আর কিছু হয় না, আমাকে একটা তাবিজ দিয়েছিল। কিন্তু বিশ্বাস করেন আশ্চর্যজনক ভাবে এই দুইটি তাবিজই আমাদের কাছ থেকে হাওয়া হয়ে যায়, মানে উদাও। আমার কাছ থেকে কি হয়েছে সেটা বলি। আমাকে যে তাবিজ দিয়েছিল কোন এক মানে আমি মসজিদে শুক্রবার দিন নামাজ পড়তাম। তো ওইখানে এক ভদ্রলোকের সাথে আমার খুবই ভালো পরিচয় ছিল। তো ওইখানে যখন যাইতাম ওইখানে ওই লোকের সাথে বসতাম। তো হঠাৎ করে একদিন ওই লোকটা বলতেছিল যে তোমার এই তাবিজটা কিসের, এভাবে হাত দিয়ে ধরে বলতেছিল, ওরা তুমি তাবিজটা খুলে ফেলো। আমি বললে না, যে তাবিজটা খোলা যাবে না এভাবে অনেক। তো প্রায় সময় প্রায় অনেক দিন পর্যন্ত এই আমার সাথে এই ঘটনা ঘটে। লোকটি বলে খালি খুলে ফেলো খুলে ফেলো। তো একদিন লোকটি একটু রাগের স্বরে বললো যে তাবিজটি খুলে ফেলো তুমি। তো বলে সে তাবিজটি টান দিল, তার সাথে আমার হাতাহাতি হয়, মানে যেহেতু লোক তাবিজটি ছিঁড়ে যায়। তো আমি আবার লাগাই। তো আমি যখন মাদ্রাসায় আছি তো হুজুর আমার জিজ্ঞেস করে কিরে তোর তাবিজ কোথায়? পরে দেখি তাবিজ নেই। পরে আর কি আমার বোঝার বাকি হইল যে সেই লোকটি আর কি তাবিজ কোনোভাবে কিছু করছে। তো আমার বন্ধুরও সেরকম ভাবে হয়েছিল, কিন্তু যেহেতু আমার বন্ধু ওই জিনের বাচ্চাটিকে মেরে ফেলেছিল পাড়া দিয়ে, আসলে এটা ভুলবশত হয়েছে। আমার বন্ধু তো আর জানতো না ওইখানে কি ছিল। আমার বন্ধুরও সেম ঘটনা, তাকেও এক লোকাই সাপ বিভিন্ন ভাবে তাবিজ খোলার চেষ্টা করতো। তো তারও তাবিজ খুলে নেই। তো একদিন আমরা মাদ্রাসা থেকে আমরা নদীর ধারে খবর পাই যে একটা লাশ পাওয়া গেছে। তো আমরা সবাই দেখতে যাই যে লাশটি আসলে কার। তো আমি যখন যাই মানে এতটা ভয়াবহ, মানে আমার চোখের সামনে এতটা ভয়াবহ ঘটনা আজও আমার মনে পড়লে কান্না আসে। দেখি যে লাশটার মাথা নেই,
মাথাটা মনে হয় কেউ উপরে ফেলে দিয়েছে, মানে একদম মাথাটা নাই, মাথাটা যদি মানে ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলেছে। এটা দেখে আমার মানে গা শিহরিত হয়ে যে রক্ত, হাত পাও গরম হয়ে যেত, মুখে খুবই কষ্ট লাগে। পরে বিশ্বাস দেখি যে আসলে মানে যখন দেখি আসলে লাশটা কার, এটা দেখে তো আমি পুরো ভেঙে পড়ি। দেখি লাশটা আমার বন্ধুর, সাদ্দাতের। তো এটা দেখে আমার খুবই কষ্ট লাগে। আমি কি বলবো আর, বলার ভাষা নিয়ে আমার এতটাই কষ্ট। আপনারা জানেন যে একটা কাছের বন্ধু মারা গেলে কিভাবে হয়। তো আমি কবিরাজকে কিছুদিন পর তাকে আল্লাহ মানে মাটি দিয়া জানাজা পড়লাম তাকে। আপনারা সবাই দোয়া করবেন আমার বন্ধু যেন জান্নাতবাসী হোক, আল্লাহ যাতে তাকে জান্নাতে দান করুক, মানে জান্নাত দান করুক। তো আমি কিছুদিন পর ওনার কবিরাজকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছিল, মূলত সে মারা গেল কিভাবে। কবিরাজ বলল যে জিন তার প্রতিশোধ নিয়েছে। জিন আর কি, আমার বন্ধু যখন তাবিজটি খুলে ফেলেছে, সে একদিন রাত্রিবেলা নামাজ পড়ার জন্য মসজিদে যায়। মসজিদে গিয়ে নামাজ পড়া আসার সময় নদীর ধার দিয়ে আসতেছিল। নদীর ধার দিয়ে আসার পরে সে মানে ওই জিন তাকে একলা পেয়ে, আর তাবিজটি না থাকায় তাকে মারাত্মক ভাবে নৃশংস ভাবে খুন মানে হত্যা করে। আমি আপনাদের কাছে সবাইকে একটা বলবো, না জেনে শুনে কখনোই রাত্রের বেলা কখনো যাবেন না। হয়তো আপনাদের সাথেও জীবনে অনেক কিছু ঘটে যেতে পারে। আপনাদের কাছে একটাই কথা বলবো যে সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক। আসলে এই ঘটনার পর আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়ি। তা পরবর্তীতে আমি মাদ্রাসা জীবন থেকে আইসা পড়ি। বর্তমানে আমি একটি মানে স্কুল কলেজে লেখাপড়া করতেছি, মাদ্রাসা ছেড়ে দেই। ওই দোয়া করবেন আমার বন্ধুর জন্য। আর আসলে এখানে এটাই ছিল আমার ঘটনা। এটা আমি বলতে চাইছিলাম না, খুবই হৃদয় বিদারক। আমার খুবই কষ্ট লাগে এই ঘটনাটি বললে। আপনারা সবাই বুট.কমের পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। অবশ্যই এখানে আরো অনেক নতুন ধরনের ঘটনা পাবেন ইনশাল্লাহ। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম গাজীপুর থেকে। তো এই ছিল আমাদের গাজীপুর এপিসোডের সবটুকু ভয়। আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। রাকিব এবং আরাফাত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে গাজীপুর গিয়ে এই ঘটনাগুলো সংগ্রহ করার জন্য। গাজীপুরবাসীর প্রতি আমার অফুরন্ত ভালোবাসা, বিশেষ করে যারা আজকে ঘটনা শেয়ার করলেন, যারা আমাদের সাপোর্ট করলেন, যারা আমাদের শুনছেন অথবা শুনছেন না, সবাইকে অনেক ধন্যবাদ। কারণ এই ঘটনাগুলো সংগ্রহ করেছি আমরা গাজীপুর থেকেই। আর সেই সাথে আমি বলবো, যারা দেখছিলেন এতক্ষণ পর্যন্ত, তারাও আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে এবং সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কমের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।